হ্যালো বন্ধুরা, আজ আমরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা লুসিফার 2 এক্সপ্লেইন করতে যাচ্ছি, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাই এখনই ভিডিওটি লাইক করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ইন্টারপোলের কয়েকজন সৈনিক একটা মিশনে এসেছে। পরিত্যক্ত একটা শহরের ভেতরে একটা বিল্ডিং এর দিকে আগাচ্ছিল তারা। আস্তে আস্তে যেতে থাকে সেই দিকেই। তারা যখন ওই বিল্ডিংটার কাছাকাছি যায় তখনই হয় এক ব্লাস্ট। জখম হয়ে যায় অফিসাররা। তারা এই পরিত্যক্ত জায়গাটায় কি মিশনে এসেছিল আর ধামাকাটাই বা কারা করলো, সেগুলো জানতে হলে আমাদেরকে সিনেমার একটু ভিতরে ঢুকতে হবে। সাল 2002, এক দোকানের শাটার ভেঙে ভেতরে এসে একজন তার বাবাকে কল দেয়। ছেলেটা বয়ে কাঁপছিল আর তার বাবার অবস্থান সম্পর্কে জানতেও চাচ্ছিল। ঠিক তখনই দোকানের ভেতরে রড হাতে প্রবেশ করে আরেকজন আর ছেলেটাকে সজোরে আঘাত করতে থাকে। যতক্ষণ ছেলেটার নিঃশ্বাস চলছিল তখন ওকে মেরে যাচ্ছিল লোকটা। আর ফোনের ওপার থেকে বাবা তার নাম ধরে বারবার ডাকছিল। ওর নাম মহসিন আর ওর বাবা মাসুদ। দেখা যায় ওদের গ্রামের সবাইকে নিয়েই কোথায় একটা যাওয়া হচ্ছিল। মাসুদের ছোট ছেলের নাম জায়েদ। আসলে এই সময় ভারতের যেখানেই মুসলমান ছিল সেখানে হামলা করছিল রাজনীতি করা কিছু হিন্দু। মূলত ওদের গ্রামের লোকদের বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছিল একটা হাভেলিতে। এই জায়গার রাজ করত মাসি। ওনাকে সকল ধর্মের মানুষে খুবই শ্রদ্ধা করত। যদিও বা উনি হিন্দু ছিল, তারপরও মুসলমানদেরকে আশ্রয় দিচ্ছিল। তখন ওনার সেক্রেটারিকে সবার থাকার ব্যবস্থা করে দিতে বলেন মাসি। ওর নাম ছিল মুন্না। সে জায়গা তো করে দিতে চায়, কিন্তু ওর কথার মধ্যে কেমন একটা খারাপ গন্ধ বেরোচ্ছিল। তারপর সবাইকেই একটা জায়গায় রাখা হয়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সবাই অনেক চিন্তিত। এই জন্য বাইরের পরিবেশ দেখতে বাইরে যায় মাসুদ। হঠাৎ করে সে খেয়াল করে দেখে অনেকগুলো গাড়ি এই হালির দিকে আসছিল। এটা দেখে অনেক ভয় পেয়ে মাসুদ গিয়ে সবাইকে দরজার জানালা আটকাতে বলে। সবাই ঠিক তেমনটাই করে। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িগুলো হাভেলিতে এসে পৌঁছে। এতে মাসির এখানে কাজ করা সবাই যায় ব্যাপারটা দেখতে। সাথে সাথেই হাভেলির গেট ভেঙে প্রবেশ করে তারা। এসেই মাসির লোকদেরকে কচুকাটা করতে থাকে। তারপর এন্ট্রি নেই বলরাজ। সে সরাসরি মাসির কাছেই চলে আসে আর এক ঝাটকায় মেরে দেয়। মাসি মুসলমানদেরকে আশ্রয় দেওয়াতে উনাকে আজ মরতে হলো। বলরাজ মুসলমানদের নামও শুনতে পারে না। তারপর শুরু করে দেয় তাণ্ডব লীলা। এক এক করে সবাইকেই মারতে থাকে। ওদের একটাই দোষ ছিল যে তারা মুসলমান। ছোট বাচ্চা বৃদ্ধ পুয়াতি কাউকেই ছাড়ছিল না মানুষরূপী শয়তানরা। এক এক করে সবাইকে মারছিল। মাসুদের বড় ছেলে মহসিনের বউ সেই সময় বড় পোয়াতি ছিল। তখন মুন্না তো ওনাকে জোর করেই খারাপ কাজ করে দেয়। একবার চিন্তা করতে পারো যে মানুষ কতটা জানোয়ার হলে পোয়াতি একটা মেয়ের সাথে এসব জঘন্য কাজ করতে পারে। তারপর সেই মেয়েটাকেও মেরে দেয়, এমনকি ওর পেটে থাকা অনাগত বাচ্চাটাকেও। একে একে সবাইকেই খতম করে দেয় শয়তানেরা। কিন্তু জাহেদ বেঁচে যায়, কারণ তার বাবা ওকে আগেই লুকিয়ে রেখেছিল। এসব তাণ্ডব লীলা চালানোর পরে হাভেলিতে আগুন লাগিয়ে দেয় মুন্নারা। এটা দেখে জায়েদ তো একদম কান্নায় ভেঙে পড়ে আর ওদের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নেই। এরপর পরই কাহিনীটি প্রেজেন্ট টাইমে চলে আসে। স্টিফেনের আশ্রমের সবাই খুব খুশিভাবেই দিন কাটাচ্ছিল আর গোবর্ধন এখন এই আশ্রমেই থাকতো। ঠিক তখনই দেখা যায় গোবর্ধন আইবি এর এক অফিসারকে কল দেয়। উনার নাম কার্তিক। তাকে ফোন দিয়ে গোবর্ধন বাজডাঙ্গি নামের একজন সম্পর্কে জানতে চায়। আর কেনই বা বাজডাঙ্গি কেরালাতে ইন্টারেস্ট দেখাচ্ছে। উনার মতো বড় মাপের একজন ব্যক্তি এত ছোট একটা রাজ্য নিয়ে কেন পড়ে আছে। গোবর্ধনের মুখে এসব কথা শুনে খানিকটা শক খেয়ে যায়। কার্তিক কিন্তু কিছুই বলে না আর স্টিফেনের সম্পর্কে ইনফরমেশন চাই। এই বাঁশডাঙ্গি আসলে কে আর কেরালায় তার কাজই কি, সেগুলো একটু সামনের দিকে গিয়ে জানা যাবে। স্টিফেন দেশ ছাড়ার 5 বছর পার হয়ে গেছে। আইএফ পার্টি অফিসে আন্তাপান নামের এক নেতা ইস্তফা দিতে চাই। স্টিফেন যখন এই পার্টি যতীন রামদাসের হাতে সঁপে দিয়ে যায়, তখন আমি ভেবেছিলাম এবার হয়তো রাজ্য ভালো কিছু ঘটবে, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। যতীন এই 5 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। কি ছিল আর এখন কি হয়ে গেছে। পার্টির সবাই আন্তাপার কথার সাথে সহমত, কিন্তু কেউ কিছুই বলে না আর কেউ কিছু বলবেই বা কিভাবে। যতীন তো সিএম, সিএম এর বিরুদ্ধে তো কারো কিছু বলার সাহস নেই। এদিকে দেখা যায় প্রিয় রামদাস একটা ফাংশনের চিফ গেস্ট হয়েছে। এটা আসলে মেয়েদের অধিকার নিয়ে করা একটা সেমিনার।
খুব সুন্দরভাবে ওর বক্তব্য শেষ করে প্রিয়া। আসলে বক্তব্যটা লিখে দিয়েছিল প্রিয়ার মেয়ে। অন্যদিকে এএসএম পার্টির একটা জনসভা হয়, যেখানে চিফ গেস্ট ছিল চন্দন নামের একজন নেতা। এসএম পার্টিটা আইইউএফ এর চেয়ে অনেক বড় মাপের। কেরালা নিয়ে ওদের পার্টি বড় মাপের একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, এটা জানাই সে। তবে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা সম্পর্কে কিছু বলে না। আর প্রিয়া তার সেমিনার শেষে ফেরার পথে এই জনসভাটা হওয়াতে সে সবকিছু শুনে কিন্তু কিছুই বুঝতে পারে না। সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে প্রিয়া। এসেই ওর ভাই যতীনকে বাড়িতে দেখতে পাই। সিএম হওয়ার পর থেকেই যতীন আর এই বাড়িতে থাকতো না। প্রিয়া তো মনে করেছিল যে তার সাথে এমনি দেখা করতে এসেছে যতীন, কিন্তু যতীন এসেছিল অন্য মতলবেই। কালকে আমার একটা বড় মাপের জনসভা আছে, তো আমি কালকে বড় মাপের একটা সিদ্ধান্ত জানাতে চাচ্ছি সবার সামনে। যেটাই হয়ে যাক না কেন, তুমি আমার বোন, তো আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না। যতীনের মুখে এসব কথা শুনে খানিকটা থমকে যায় প্রিয়া। তারপরও নিজেকে সামলে নিয়ে বলে, সমস্যা নেই, যদি তুই বাবার দেখানো রাস্তার মতো চলিস তবে কোনো সমস্যা নেই, আমি তোকে নিয়ে কোনো কথাই বলবো না। এটা শুনে যতীন খানিকটা রেগে যায়। বাবার দেখানো রাস্তা? আচ্ছা, এক ছেলে কখন তার বাবার মুখে আগুন দিতে আসে না বলতে পারিস? হয়তো ছেলে বাবাকে ঘৃণা করে, অথবা বাবা ছেলেকে ঘৃণা করে। আর আমাদের ক্ষেত্রে এটা দুটোই সত্য। তো মোরাল অব দ্য স্টোরি, তুই আমার বিরুদ্ধে যাবি না, এটাই শেষ কথা। পরদিন সকালবেলায় যতীন এসে পৌঁছে সেই জনসভায়। সবাই তো যতীনকে অনেক ভালোবাসতো। তারপর বক্তব্য দিতে দিতে হঠাৎই যতীন বলে উঠে, আমি আর আইইউএফ পার্টির সাথে নেই। আজকে সবার সামনে আমি নতুন একটা পার্টি ঘোষণা করলাম, যেটার নাম হবে আইইউএফপিকেআর। সামনের নির্বাচনে আমি এই দল থেকে লড়ব এবং জিতব। আপনারা আমার সাথে আছেন তো? ওর মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কেন যতীন এমন কাজ করেছে? ওর উদ্দেশ্যটা কি? সবাই যখন এসব নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই এই জনসভার জায়গায় একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে। হেলিকপ্টারে করে এসেছিল বাবা বাজরাঙ্গি। আসলে যতীনের আমন্ত্রণে বাবা বাজরাঙ্গি এখানে এসেছিল। এটা তো দেখছি বলরাজ, যাকে সিনেমার প্রথমেই দেখা গিয়েছিল মুসলমানদের সাথে জানোয়ারের মতো আচরণ করতে। আসলে এখন থেকে আইইউএফপিকে আর বাজরাঙ্গের এএসএম পার্টির সাথে কাজ করবে, এই ব্যাপারটা কেউই যেন মেনে নিতে পারছিল না। কারণ এএসএম পার্টি ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে ওদের রাজনীতি। এই ব্যাপারগুলোতে পুরো কেরালার মানুষেরই সমস্যা হতে চলেছে। তো প্রত্যেকবারের নেই এবারও গভর্নর লাইভে গিয়ে ব্যাপারটা মানুষকে বোঝানোর চেষ্টা করে। সাথে স্টিফেনকেও দেশে এসে কেরালা ও তার মানুষদেরকে আবার বাঁচিয়ে নিতে বলে। কিন্তু স্টিফেন কোথায়? দেখা যায় সেনেগালের একটা পোর্ট ইন্টারপোলের একটা এজেন্ট আছে, ওদের কাছে। ওর নাম রবার্ট। ওকে সাথে নিয়েই একটা কনসাইন করতে যাচ্ছিল একদল গুন্ডা। আর এই খবরটা ইন্টারপোলে যেতে খুব একটা সময় লাগে না। আসলে ওই দল গুন্ডা কাবুলা কার্টেলের অংশ। নিজেদের এজেন্টকে বাঁচানোর জন্য ইন্টারপোলের অফিসাররা সেনেগাল গিনি বর্ডারে অপেক্ষা করছিল। পুরা দলবল নিয়ে প্রস্তুতির সাথে এসেছিল ইন্টারপোল। ওরা আসা মাত্রই ওদেরকে ধরে ফেলবে। আর এই পুরো মিশনের দায়িত্ব পড়ে এজেন্ট ম্যানুইনের কাঁধে। ওরা জায়গা মতো পজিশন নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু কাবুগারা ওদের অবস্থান জানতে পেরে মেইন রুটটা ব্যবহার না করে মরুভূমির ভেতর দিয়ে যেতে থাকে, যেন তারা ইন্টারপোলের হাতে ধরা না পড়ে। ঠিক তখনই ওদের উপর অ্যাটাক করে তিনটা যুদ্ধ হেলিকপ্টার নিয়ে এক নিমিষে প্রায় সবাইকে মেরে দেওয়া হয়। তারপর পরই এন্ট্রিনা স্টিফেন উরফে লুসিফার উরফে আব্রাম কুরাহিসি। এক এক দেশের মানুষ তাকে এক এক নামে চিনে। ওকে আসতে দেখে রবার্ট বলতে থাকে, আমি ইন্টারপোল এজেন্ট, ওরা আমাকে ধরে রেখেছিল, তো প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। কিন্তু ওর কথার কোনো সত্যতা খুঁজে পাই না। লুসিফার আর এক ঝাটকায় মেরে দেয় ওকে। এই খবরটা ইন্টারপোল পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য দায়িত্ব দেওয়া হয় মেনুইনকে, কারণ রবার্ট ওর কলিগ, সাথে খুব ভালো বন্ধু ছিল। আর মেনুইনকে ওই কেসটা সম্পর্কে সকল তথ্য দিতে বললে বরিশ নামের আরেকজন এজেন্টকে মেনুইন যাই করবে সেগুলো বরিশের থেকে শুনেই করবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে মেনুইনের বয়স হচ্ছে বরিশ। যেহেতু তো এজন্য লুসিফারের গ্রুপেই হবে ইন্টারপোলের নতুন টার্গেট। লুসিফারের গ্রুপের নাম কুরাহিসি আব্রাম নেক্সুস। এটার সাথে সাথে চাইনিজ নতুন একটা গ্রুপের সম্পর্কেও জানাই। কে এর থেকেও বড় গ্রুপ হলো সেন্ট টায়ার্ড কে, এবং সেন্ট টায়ার্ডের দ্বন্দ্ব ছিল অনেকদিন ধরেই তোর শত্রু। তো বন্ধু, হয়তো বা সেন্টারের থেকে কোনো হেল্প পাওয়া যেতে পারে।
কে কে ধ্বংস করার জন্য। সেখান থেকে ব্রিফিং শেষ করে বাড়িতে আসে বরিস। ওর বুক শিল্পের পেছনে একটা গুপ্ত কামরায় যায় আর লুসিফারকে কল দিয়ে সবকিছু খুলে বলে। আসলে বরিস লুসিফারের জন্যই কাজ করত। এদিকে গোবর্ধন কার্তিকের থেকে কে সম্পর্কিত সব তথ্য পায়। সাথে কার্তিক ওকে একটা পেন ড্রাইভ দেয় যেটাতে কে সম্পর্কিত সব ইনফরমেশন ছিল। বাড়িতে এসে গোবর্ধন চেক করতে থাকে সেই পেন ড্রাইভটা। কে এর লিডারের হাতে একটা আংটি দেখে গোবর্ধনের পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। সে স্টিফেনের হয়তো ঠিক ওই রকমই একটা আংটি দেখেছিল। তখন ওরা বুঝতে বাকি থাকে না যে কে এর সাথে স্টিফেনের তো কোনো একটা কানেকশন আছেই। আর সেটা জানতে স্টিফেনের একটা লোকের কাছে আসে। স্টিফেনের সাথে কথা বলতে চাই গোবর্ধন। তখন সে গোবর্ধনকে আরেকজনের কাছে পাঠায়। সেই নাকি স্টিফেনের সাথে মাঝে মধ্যে কথা বলে। সেখানে সে গোবর্ধন জানায় সে স্টিফেনের সাথে কথা বলতে চায়। তখনই লোকটা গোবর্ধনকে অজ্ঞান করে ফেলে আর ওকে নিয়ে চলে আসে স্টিফেন যেখানে থাকে। পুরো 5 বছর পরে দেখা হচ্ছে আবারও স্টিফেনের সাথে। তখন গোবর্ধন বলতে থাকে, তুমি কে? আর এই কে এই গ্রুপের সাথেই বা তোমার কি সম্পর্ক? স্টিফেন সেগুলো সম্পর্কে তেমন কিছুই বলে না। তুমি সময় মতো সবকিছু জানতে পারবে। আর আমার কিছু সাহায্য দরকার তোমার থেকে। কেরালার এখানকার অবস্থা ঠিক করতে কাউকে না কাউকে তো আসতেই হবে। তো আমি আসব, কিন্তু তোমার একটু সাহায্য লাগবে। গোবর্ধন ওর কথা শুনে রাজি হয়ে যায়। সে জানতো যে আর যাই হোক স্টিফেন রাজ্যর ক্ষতি চায় না, আর রাজ্যের ভালোর জন্য গোবর্ধন সবকিছু করতে পারে। এদিকে দেখা যায় যতীন কার্তিককে ডেকে পাঠায় আর স্টিফেন কোথায় আছে সেটার খোঁজ নিতে বলে। এটা শুনে কার্তিক গোবর্ধনকে ব্যবহার করে স্টিফেনের ব্যাপারে ইনফরমেশন বের করতে চায়, কিন্তু যতীন এটা কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে কার্তিক এত বড় অর্গানাইজেশনের একটা এজেন্ট হয়েও কেন গোবর্ধনের মতো একটা ছোটখাটো লোড সিগারেটের কথায় ভরসা করবে। কিন্তু কার্তিক জানে, স্যার, অনেক সময় আমরা যেটা জানি না সেটা গোবর্ধনের মতো ছোট মাপের মানুষও পাই। আর 5 বছর আগে স্টিফেন যখন দেশ ছেড়েছিল তখন শেষবারের মতো গোবর্ধনের সাথে সে কথা বলে গিয়েছিল। তো এজন্য হয়তো বা ওকে ধরলে আমরা আসল খবরটা পাবো। সাথে কার্তিক এটাও বুঝতে পারে না যে যতীন একজন সিএমও স্টিফেনের মতো ছোট মোটো একটা প্রাক্তন নেমে লিখে কেন বই পাচ্ছে। আর যতীনের মাথার উপর তো বাবা বজরঙ্গের হাত আছে, তবে ওর কিসের এত বই? স্টিফেনকে নিয়ে তখন যতীন বলে, 5 বছর আগে স্টিফেনের নাম ছাড়া ওর কিছুই ছিল না। তারপরও আমাকে রাজ্যের সিএম বানিয়ে দিয়েছিল সে। তো যার ইশারায় সিএম হওয়া যায় সে ছোট কোনো লোক না। এদিকে ইন্টারপোল স্টিফেনের খোঁজ পেয়ে যায়। 2 দিন পরে স্টিফেন একটা মিটিং করবে কাবুকা কার্টেলের সাথে। ওদের মিটিং এর জায়গাটা ফিক্সড হয়েছিল ইরাকের কেরাকুস নামের জায়গাটিতে। সাথে সাথে ম্যানউইন তার দলবল নিয়ে বের হয়ে পড়ে ইরাকের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নি করার পর ওরা সবাই চলে আসে ইরাকের কেরাকুসে। সবাই যার যার পজিশন নিয়ে নেয়। পুরো শহরটাই যুদ্ধের পর থেকেই পরিত্যক্ত ভাবে পড়েছিল। আর এখানেই হবে 2 দলের মধ্যে মিটিং। ইন্টারপোলে জায়গাটিতে নজর রাখতে থাকলে হঠাৎ করেই কয়েকটা গাড়ি এসে পৌঁছে। তারপর একটা গাড়ি থেকে বের হয় স্টিফেন, কিন্তু ইন্টারপোলের কোনো ক্যামেরাতে স্টিফেনের মুখ ধরা পড়ছিল না। আর স্টিফেন আস্তে আস্তে আগাচ্ছিল বিল্ডিং এর দিকে। হঠাৎ করে কি যেন চিন্তা করে স্টিফেন পেছন দিকে তাকায়। সাথে সাথে ইন্টারপোলের ছবিও পেয়ে যায়। স্টিফেনকে দেখে এমনটা হয়েছিল যে সে চাচ্ছিল যে তার ছবিটা তোলা হোক। কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে সে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। কাবুগার লিডারে তো স্টিফেনকে দেখে এটা ওটা বলতে শুরু করে, এখন তোমার কি? তুমি তো এখন আমার রাজ্যে। ফোনে তো খুব তো এটা ওটা কথা বলছিল, এখন বলো। এটা বলে স্টিফেনের দিকে বন্দুক ত্যাগ করে। এদিকে বাইরে ইন্টারপোল বরিসের অর্ডার অপেক্ষা করছিল, কিন্তু কোনো মতেই বরিস অর্ডারটা দিচ্ছিল না। ঠিক তখনই ভেতরে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। এটাতে ম্যানউইন আর বরিসের কথাই শুনে না। ওর কথা অপেক্ষা করেই আগাতে থাকে ওই বিল্ডিংটার দিকে। ঠিক তখনই হয় ধামাকা। ম্যানউইন সহ বাকি সবাই গুরুতরভাবে আহত হয়। যে দৃশ্যটা সিনেমার শুরুতেই দেখা গিয়েছিল। পুরো বিল্ডিং এ ধুলোর সাথে মিশে যায়। আর বিল্ডিং এর ভেতরে ছিল কে এর লিডার স্টিফেন। তো গোটা বিশ্বে এই খবরটা ছড়িয়ে যায় যে মারা গেছে স্টিফেন। প্রিয়া যখন খবরটা পাই তখন একদমই সে ভেঙে পড়ে। স্টিফেন কেউ সে নিজের ভাইয়ের মতোই দেখতো। কি করবে সে কিছু বুঝে উঠতে পারছিল না। এদিকে দেখা যায় হাসপাতালে ভর্তি করা হয় ম্যানউইনকে। তখন বরিস এসে জানায় স্টিফেন মনে হয় রবার্টকে মেরে ভুল কিছু করেনি, কারণ রবার্ট ছিল রবল লেজেন্ড আর
কাবু কার্টেলের সাথে সে কাজ করত, তো ওকে মেরে মনে হয় আমাদের কাজ সহজই করে দিয়ে দে। বরিশের মুখে এসব কথা শুনেও মেনুইন এগুলোর কিছুই বিশ্বাস করে না। যদিও তাকে প্রমাণস্বরূপ ছবি দেখানো হয়, তবু সেটা মানতে নারাজ। চলতি সরকার নিডাম পল্লীতে একটা ড্যাম বানাতে চায়। এটা করলে নিডাম পল্লীর দুর্ভোগ আরো বাড়বে। এজন্য সেখানে একটা বিরোধিতার জন্য সমাবেশের আয়োজন করা হয়। সেখানে চিফ গেস্ট হিসেবে থাকার কথা ছিল প্রিয়ার, কিন্তু প্রিয়া সেখানে যাবে না বলে জানিয়ে দেয়, কারণ সেখানে গেলে চলতি সরকারের বিরোধিতা করা হবে আর এই রাজ্যের সিএম যতীন। তো প্রিয়া যদি নিডাম পল্লীতে যায় তবে সরাসরি যতীনের বিরোধিতা করা হবে, আর বোন হয়ে সে ভাইয়ের বিরোধিতা কোনোভাবেই করতে চায় না। ঠিক তখনই প্রিয়াকে কল দেয় যতীন আর নিডাম পল্লীতে যেতেও বারণ করে দেয়। তবে যতীন ভাইয়ের মতো রিকোয়েস্ট না করে সিএম এর মতো আদেশ দিচ্ছিল, আর ঠিক এই কারণেই প্রিয়া সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা বেলাতে প্রিয়া এসে পৌঁছে সেই জনসভায় খুব সুন্দর একটা বক্তব্য দেয়, আর কোনো অবস্থাতে এখানে ড্যাম বানাতে দিবে না বলে এটাও জানায়। ঠিক তখনই যতীনের কিছু গুন্ডা পান্ডা সেই জনসভায় চলে আসে। জনগণ তো বয়ে ছন্নছাড়া হয়ে যায়, আর প্রিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই সেখানে স্টিফেনের কাছের কয়েকটা ছেলে পেলে এসে প্রিয়াকে নিয়ে যেতে থাকে, তবে সব দিকে যতীনের গুন্ডা। এজন্য প্রিয়াকে সাথে নিয়ে জঙ্গলের দিকে দৌড় লাগায়, কিন্তু খুব একটা দূরে যেতে পারে না। এক এক করে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে বারাটে গুন্ডাগুলো। তারপর প্রিয়াকে মারতে যাবে, ঠিক তখনই এন্ট্রিন স্টিফেন। প্রিয়া তো স্টিফেনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। স্টিফেন সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে পুলিশ চলে আসে, প্রিয়াকে উদ্ধার করে নিয়ে যায়। তখন প্রিয়া জানায় যে সে কাউকে চিনতে পারেনি। আসলে স্টিফেন জীবিত আছে কিভাবে? কাবু কার্টেলের সাথে যখন স্টিফেনের ঝামেলা হয় ঠিক তখনই সেখানে চলে আসে জায়েদ মাসুদ, আর কাবু গাদের সবাইকেই মেরে দেয়। সেই সুদে লিডারকে নিজ হাতে মারে স্টিফেন। তারপর একটা গোপন রাস্তা দিয়ে বেরিয়ে যায় স্টিফেনরা, আর রুমের মধ্যে দুটো ধামাকাও রেখে যায়। সেটা কার্যকর হলেই পুরো পৃথিবী জানতে পারে যে মারা গেছে স্টিফেন, কিন্তু আসলে সে পুরো পৃথিবীর চোখে ধুলো ছুঁড়ে দিয়েছিল। সেদিন রাতের বেলায় যখন প্রিয়ার সাথে জঙ্গলে দেখা হয়েছিল স্টিফেনের, তখন সে বলেছিল যখন তুমি তোমার বাবার চেম্বারে যাবে তখন সেখানে দুটো ফাইল পাবে, আর সেগুলো পুরো পড়েই তারপর তোমার দলের লোকজনের সাথে তুমি দেখা করতে যাবে। প্রিয়া স্টিফেনের কথা মতো সেটাই করে ফাইল দুটো পড়া শেষ করে এসে উপস্থিত হয় পার্টি অফিসে, আর গিয়ে বাবার চেয়ারে বসে। এটাতে পার্টি মেম্বাররা খানিকটা অবাক হয়। তখন প্রিয়া বলতে থাকে, আপনারা যখন এত করে বলছেন তখন আমি পার্টি জয়েন করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত এক, আমার পার্টিতে জয়েনিং এর পুরো ফর্মালিটিস এখানে আর এক্ষুনি পুরো করতে হবে। শর্ত দুই, আমি মেম্বার হয়ে না সরাসরি লিডার হয়ে পার্টিতে জয়েন করব। আর শর্ত তিন, যখনই আমি পার্টিতে জয়েন করব ঘন্টা খানেকের মধ্যে আমার নামে অনেকগুলো মামলা হয়ে যাবে, আর যখন এটা হবে তখন পার্টির সব মেম্বারদেরকে আমার সাথে থাকতে হবে। এটার গ্যারান্টি আমাকে দিতে হবে। শর্ত চার, যখন আমি পার্টিতে যোগ দিব তখন এটার খুশি পালন করতে হবে পুরো রাজ্যরই, আর আমাকে বরণ করে নিতে হবে পিকে আর ভবনে। সেখানে গিয়েই আমি আমার প্রথম ভাষণ দিতে চাই। যদি আপনাদের শর্ত মজুর থাকে তবে আমি পার্টি জয়েন করব, আর না হলে দরকার নেই। আর অন্য কোনো উপায় না পেয়ে সবাই রাজি হয়ে যায়। পরদিন পিকে আর ভবনে সমাবেত হয় IUF এর ছোট বড় সকল নেতারা, আর বক্তব্য দিতে শুরু করে প্রিয়া। ঠিক তখনই ওর নামে রেস্টুরেন্ট নিয়ে চলে আসে কয়েকজন অফিসার। প্রথমে তো ওদেরকে ঢুকতেই দিতে চায় না ভেতরের নেতারা, কিন্তু প্রিয়া নিজেই ওদেরকে ভেতরে ডেকে নেয়। প্রিয়ার নামে 4টা মামলা হয়েছে, একটাতেও সে বের পাবে না। এজন্য প্রিয়াকে হাতে হাত করে পরিয়ে নিয়ে যেতে থাকে। এতে পুরো IF যেন প্রিয়ার জন্য পাগল হয়ে যায়, আর সবাই ওকে মনে প্রাণের লিডারও মেনে নেয়। পিকে আর ভবন থেকে যাওয়ার সময় প্রিয়া মিডিয়ার সামনে বলে যায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে নতিজা এমনই হয়। ওরা আমার হাতে তো হাত করা পড়াতে পেরেছে, কিন্তু আমাদের আশাই না তো। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েই যাব যতদিন আমি জীবিত থাকব। প্রিয়ার মুখে এসব কথা শুনে পুরো রাজ্য যেন প্রিয়াকে লিডার ভাবে মেনে নেয়। এদিকে এত সবকিছু ঘটে যাওয়ার জন্য যতীন বাবা বাজরাঙ্গির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। ওকে নিয়ে এসেছিল মুন্না নিজেই, আর ওদের সাথে কার্তিকও যাচ্ছিল। কয়েকটা গাড়ি নিয়ে ওরা যাত্রা শুরু করে দেয়। ওদের গাড়িগুলো একটা শুনশান জায়গা দিয়ে যাচ্ছিল। হঠাৎই কার্তিকের ফোনে গোবর্ধনের কল আসে। সে যেন স্টিফেন মরেনি, এখনো জীবিতই আছে। এটা শুনে একটা বড় মাপে শক্কায় কার্তিক যতীনকে বলতে যাবে,
ঠিক তখনই বৈদ্যুতিক খুঁটি পড়ে রাস্তাটা ব্লক হয়ে যায়। এটা দেখে ওরা গাড়ি নিয়ে পিছাতে থাকে, আর এই মুহূর্তে পেছন দিক থেকে ও আজার কানে ঘরে এসে রাস্তা বন্ধ করে দেয়। এখানে যেন একটা ট্রাপে পড়ে গেছে ওরা। এই জায়গাতে কি হচ্ছিল কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। এজন্য কয়েক গাড়ি থেকে নামে। ঠিক তখনই অ্যাটাক হয় ওদের উপর। স্টিফেনের দলবল চলে এসেছে, এক ঝাটকায় সবাইকে মেরে দেয় এবং যতীন আর মুন্নাকে ধরে নিয়ে চলে যায়। আর গাড়ির নিচে পালিয়ে কোনো মতে বেঁচে যায় কার্তিক। তারপর বাজরাঙ্গীর কাছে এসে সবকিছু খুলে বলে যে স্টিফেন এখনো মারা যায়নি। আর যতীন আগে থেকে স্টিফেনের কথা শুনলে অনেক ভয় পেয়ে যায়। এসব কিছু শুনে তো অনেক চিন্তায় পড়ে যায় বাজরাঙ্গী, কারণ ওর ছোট ভাই মুন্নাকেও ধরে নিয়ে গেছে। যতীনের কি হয় এতে তো ওর কোনো চিন্তা নেই, কিন্তু নিজের ভাইকে যখন ধরে নিয়ে গেছে চিন্তা তো একটু হবেই। এদিকে দেখা যায় যতীনকে ধরে একটা রুমের মধ্যে আনা হয়। তারপর পরই এন্ট্রি নেই স্টিফেন, আর তাকে বলতে শুরু করে 5 বছর আগে তোকে বালুর জন্য রাজ্যর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। 5 বছরে তুই কি থেকে কি হয়ে গেছিস, তো এটার জন্য তোকে এখন শুদ্ধ করতে হবে। কিন্তু স্টিফেনের মুখে এসব কথা শুনে যতীন তো ভয় পাচ্ছেই না, আরো হুমকি দিতে থাকে স্টিফেনকেই। ওই কাকে ধরেছিস? তুই জানিস না তুই রাজ্যের সিএম কে ধরেছিস, আর আমার কিছু করে তুই দেশ থেকে বেরোতে পারবি না। এটা শেষ আমি দেখেই ছাড়বো। কিন্তু ওর কথায় কোনো গুরুত্বই দেয় না স্টিফেন, আর সাথে সাথেই কল লাগায় বাজরাঙ্গীকে। এ তো স্টিফেনের ওপর অনেক রাগ দেখাতে থাকে, আর বলে যে আমি কে তুই জানিস, কার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস। তখন স্টিফেন বলে যে জানি তুই বলরস পাটেল, আর তুই কিভাবে বলরস পাটেল থেকে বাজরাঙ্গী হয়েছিস সেটাও আমি জানি। আর একটা কথা, যদি তোর ভাই মুন্নাকে তুই জীবিত চাস তবে প্রিয়াকে কাল সকালের মধ্যে ছাড়িয়ে দিবি। ওর নামে যেন কোনো কেস না থাকে। আর আমি একটা ঠিকানা দিচ্ছি, সেখানে সময় মতো চলে আসবি। এত বছরের হিসাব করতে হবে তোর সাথে, তো ঠিক সময় মতো চলে আসিস। তারপরই জায়েদকে কল দেয় স্টিফেন, আর বলরাজের সম্পর্কে বলতে থাকে তাড়াতাড়ি তুই দেশে চলে আয়, পুরনো হিসাব করতে হবে বলরাজের সাথে। কাহিনীটি আবার 2002 সালে চলে আসে। বলরাজের হাত থেকে বেঁচে পাকিস্তানে পাড়ি জমায় জায়েদ। সেখানে ওদের এক কমান্ডার ওদেরকে দেশের বিরুদ্ধে হুঁশকে দিতে থাকে। তবে জায়েদ তার দেশকে খুবই ভালোবাসতো, আর সে তার দেশের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না। আর সেই দলটা যখন জায়েদকে ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে, ঠিক তখনই অ্যাটাক হয় ওদের গাড়িতে। বাচ্চাদের গাড়িটা বাদ দিয়ে সবগুলো গাড়ি ধ্বংস করে দেওয়া হয়। আর ওই সময় স্টিফেন ছিল এখনকার জায়েদের মতো এজেন্ট। তারপর জায়েদের মুখে সব ঘটনা শুনে বলে আজ থেকে তোর প্রতিশোধ আমার। তখন স্টিফেন বলে রহমতে যিনি খুশি হন তিনি খুদা, আর বদলায় যা খুশি সে মানুষ। কিছুক্ষণের মধ্যে একটা পরিত্যক্ত হাবিলিতে এসে পৌঁছে বলরাজ। আসলে এটা সেই 2002 সালের হাবিলি যেটার তাণ্ডব চালিয়েছিল বলরাজ। আর তার ভাই মুন্না এখানে এসেই মুন্নাকে বাধা অবস্থায় দেখতে পায়। বলরাজ ওর দিকে আগাতে থাকলে মুন্না বারবার বলছিল ভাইয়া এদিকে এসো না। দেখা যায় মুন্নার পিঠেই একটা ধামাকা লাগানো। বলরাজ আর একটু সামনে আসতেই হয় ধামাকা, আর মুন্নার শরীরটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় বলরাজ, আর জুড়ে করে একটা চিল্লানি দিয়ে খুঁজতে থাকে স্টিফেনকে। ঠিক তখনই এন্ট্রি নেই স্টিফেন আর জায়েদ। ওদেরকে দেখেই কয়েকজন যায় ওদেরকে মারার জন্য, কিন্তু স্নাইপারের শিকার হয়ে যায়। তারপর তাণ্ডব শুরু করে স্টিফেন আর জায়েদ। ওরা দুজনে এভাবে মানুষ মারছিল যেন এটা কোনো একটা গেম। এক ঝাটকায় মেরে দেয় সবাইকেই। এখন শুধু বাকি বলরাজ। জায়েদ একাই ওকেও ধরাশায়ী করে ফেলে। তারপর পরই ওকে একটা জলাশয়ের মধ্যে নামানো হয়। স্টিফেন একটা বন্দুক লুট করে জায়েদের হাতে দেয়। তখন বলরাজ বলে আমাকে মারবি ঠিক আছে, কিন্তু কে তুই আর কেনই বা আমাকে মারছিস? এটা শুনে স্টিফেন বলে জায়েদ আলী আহমেদ মাসুদ। তোর কি মনে পড়ে সেই 2002 সালের রাতের কথা? এটাই সেই হাবেবেরি যেখানে তুই তাণ্ডব চালিয়ে দিলি। এটা বলেই এক ঝাটকায় বলরাজকে মেরে দেয় জায়েদ। এখানেরও প্রতিশোধ পূর্ণ হয়। আর এদিকে দেখা যায় বলরাজ মিসিং হওয়াতে ওর পার্টির লোকেরা পুরো রাজ্য একদম হাঙ্গামায় বাঁধিয়ে দেয়। আজার হলে ওদের টপ লিডারের মিসিং। আর অন্যদিকে দেখা যায় কার্তিক দেশ ছেড়ে পালানোর প্ল্যান করতে থাকে, কিন্তু হঠাৎই একজনের সুকে মেরে দেয় আর গিয়ে আবারও যোগ দেয় পার্টির সাথেই। এই ছেলেটাকে সেটা সম্পর্কে এখানে তেমন কিছুই জানা যায়নি। এদিকে ছেড়ে দেওয়া হয় প্রিয়া দর্শনের রামদাসকে। জনগণের মুক্তিতে অনেক খুশি হয়ে যায়। আসলে জেলে যাওয়া এবং ছাড়া পাওয়ার মাধ্যমে প্রিয়া এখন পূর্ণ নেতা হয়ে গেল। এটাই ছিল স্টিফেনের মেইন প্ল্যান। দেখা যায় যতীনকে সমুদ্রের মধ্যেই একটা জায়গায় আনা হয়। চারদিকে শুধু পানি আর পানি, আর মধ্যে অল্প একটু জায়গা।
তখন স্টিফেন বলে, তোর কাছে দুইটা অপশন আছে। প্রথমে IUF এ সারা জীবন তোকে একটা সাধারণ নেতা হয়ে প্রিয়াকে সাপোর্ট করতে হবে, আর দ্বিতীয়টা আবারও তুই কারাপের দিকে যেতে পারিস, তবে সেটা করলে তোকেও বলরাজের মতো নিউজ হয়ে যেতে হবে। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। তারপর একটা হেলিকপ্টার এনে ওকে রাজ্যে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক তখনই স্টিফেনের ফোনে বরিসের কল আসে, কিন্তু ফোনের ওপার থেকে অন্যজনই কথা বলছিল, আর বরিসের মাথায় বন্দুক ত্যাগ করা। তখন সেই লোকটা বলতে থাকে, তুই যখন কাবু কার্টেলকে ধ্বংস করেছিস তখন তুই শান্ত রায়াডের সাথে পাঙ্গা নিয়েছিস, রবার্টকে তুই মেরেছিলি, এজন্য মরবে বরিস। আর কাবু আমার ভাইয়ের মতো ছিল, তো ভাইয়ের বদলে ভাই। এটা বলার সাথে সাথেই যতীনের হেলিকপ্টার ধামাকা হয়, মারা যায় যতীন। এই লোকটা কে, আর এর পরেই বা কি করবে? এসব সকল প্রশ্নের উত্তর আমরা লুসিফারের তৃতীয় ইনস্টলমেন্টেই জানতে পারবো। একদম শেষে দেখা যায় সাল 1981, বোম্বের একটা গলিতে কাউকে তাড়া করছিল কয়েকজন গুন্ডা। পরে দেখা যায় একজনকে স্টাইল দেখে বোঝাচ্ছিল এটাই স্টিফেন। আসলে ইয়ং সময়ও কেমন ছিল আর কেমন তাণ্ডব লীলা চালাতো, এটা দেখানো হয় লাস্টের এই পোস্ট ক্রেডিট সিনে। দুইটাই তো এটা শিওর যে লুসিফার 3 আসবেই, তবে প্রেজেন্ট টাইমের স্টিফেনকে নিয়ে গল্পটা সাজানো হবে, নাকি শেষে দেখানো ইয়াং স্টিফেনের কে গ্যাং বানানোর পেছনের গল্প নিয়ে? জানতে হলে আমাদের অপেক্ষার প্রহর গুণা ছাড়া আর কোনো উপায় নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি? আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।